নমস্কার, দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আমরা একটা শূকর খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এই খামারটাকে অনেকেই চেনেন, অনুপমদার খামার। তো আজকের এই প্রতিবেদনে আমরা শীতকালীন পরিচর্যা এবং যারা ব্রিডিং সেট আপ করছেন কি করে আপনারা বাচ্চার প্রোডাকশনটা একটু বাড়াতে পারেন এবং মর্টালিটি কমাতে পারেন, তার উপর আজকের এই প্রতিবেদনটা থাকছে। তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি নদিয়া জেলার কোতোয়ালি থানার অন্তর্গত হরিশপুরে। এখানে অনুপমদার ব্রিডিং সেট আপ রয়েছে। বর্তমানে অনুপমদার কাছে 18 থেকে 19টা মা শূকর রয়েছে এবং এখানে বাচ্চা উৎপাদন করছে এবং বাচ্চাগুলো উইনিং করার পরে সে মার্কেটে সেল করছে। তো তার কেমন একটা আয় ব্যয় খরচা রয়েছে সেই ব্যাপারটাও জানবো। তা চলুন কথা না বাড়িয়ে আমরা তার সঙ্গে কথা বলে নিই। নমস্কার, আমি অনুপম বিশ্বাস। আমার গ্রাম হরিশপুর, কৃষ্ণনগর 1 নম্বর ব্লকে, কোতোয়ালি থানার অন্তর্গত নদিয়া জেলা। তা আমি বিগত 12 থেকে 14 বছর ধরে এই ফার্মটা শুরু করেছি। এখন মাঝে বেশি ছিল, মাঝে কিছু কমে গেছে, এখন 18-19টা রয়েছে এবং বাড়ানোর পরিকল্পনা, আরও কিছু নতুন মাদার রাখা হয়েছে। তা এখন এইভাবে আমার ফার্মে যে ব্রিডিং সেটআপে যেভাবে বাচ্চা উৎপাদন হচ্ছে এবং বাচ্চার কোয়ালিটি দেখবেন, আরও বাচ্চা যে পরিমাণ, মানে এক একজনের গড় 12টা 10টা, মানে 10টা তো আছেই, কখনো কখনো 12টা গড়ও আসছে। আমার খামারে ল্যান্ডেস প্রজাতি এবং হোয়াইট ইয়র্কশায়ার আছে কটা। আর এখন বর্তমানে বাচ্চার যা চাহিদা, আমি বাচ্চা দিয়ে উঠতে পারি না এবং সারা বড় মালের ক্ষেত্রে তো রয়েছেই চাহিদা। এখানে বসে থেকে মাল বিক্রি হয়, সব খরিদ্দাররা এখানেই আসে। এখানে এর জন্য কোনো জায়গায় যাওয়ারও প্রয়োজন নেই, সবাই আমাকে খুঁজে নেবে এবং মালের কোয়ালিটি ভালো করতে পারলে এবং বাচ্চা ভালো করতে পারলে আপনি যেখানেই বাচ্চা তৈরি করুন না কেন, বাচ্চার চাহিদা সব সময়ই আছে। তা চলুন দাদা, আপনার ফার্মটা একটু দেখবো। এই ঘরটা থেকে মাদা রয়েছে এখানে 1 3 6 7 8টা বাচ্চা রয়েছে, আর 2টো বাচ্চা বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, বাচ্চার বয়স কত এখন? এগুলো বাচ্চার বয়স হচ্ছে 1.5 মাস পার হয়ে গেছে, 2 মাসের কাছে হতে চলে। ঠান্ডার জন্য বাচ্চার কোয়ালিটি একটু কমা আছে, কারণ ঠান্ডা গায়ের লোমগুলি বড় হয়ে যায়, দেখতে সুন্দর হয় না। যেই গরমের ভাব এসে যাবে তখন বাচ্চার কোয়ালিটি চলে আসবে। আচ্ছা আচ্ছা। আর এরপরে এই মাদাগুলো রয়েছে, এগুলো তো সব প্রেগনেন্ট আছে। প্রেগনেন্ট এক জায়গায় রাখা আছে, এদের খাবারও আলাদা। এরপরে আমি এই নতুন রাখা হয়েছে এই বাচ্চাগুলো মা করার জন্য। শীতের জন্য বাচ্চার কোয়ালিটিটা একটু গ্লেজ কম আছে, গায়ের লোমগুলি বড় বড়, একটু গ্লেজ কম আছে। এই বাচ্চাগুলো বয়স কত? এই বাচ্চাগুলো বয়স 2 মাস। 2 মাস। এখন ওয়েট কত হতে পারে? 12 কেজি আছে, 13 কেজি, আর 2টো বড় আছে, এগুলো একটু বয়স বেশি, 2টো 3টে বয়স আছে। এগুলো 1.5 মাসে এটা উইনিং করা হয়েছে, মায়ের থেকে আলাদা করা হয়েছে। একজন খরিদ্দার আছে, নিয়ে যাবে এগুলো। এটা সেল পারপাস রাখা হয়েছে? হ্যাঁ, সেল বলা আছে, সে এসে নিয়ে যাবে, 2 দিন দেরি করছে। তারপরে এটা হচ্ছে আমার বোর আছে। এটা বোর না? এটা কি জাতের বোর? এটা হচ্ছে ইয়র্কশায়ার। এটা ইয়র্কশায়ার আছে আর ল্যান্ডেসের সঙ্গে ক্রস বিট করা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই ঘরটাতে বাচ্চাগুলো আমাদের ব্রিডিং, প্রত্যেক বাচ্চাগুলো দেখো উপরে, এখন ঠান্ডার জন্য মায়ের পিঠের উপর উঠে পড়েছে। আচ্ছা, চাপা পড়াবে না? চাপা পড়ার ভয় নেই, যে খাঁচা সিস্টেম করা আছে, তো চাপা পড়ার ভয়টা কম। এই ফেরুং কেজ বলে এটাকে না? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ব্রিডিং সেটআপে কি ফেরুং কেজটা কতটা গুরুত্বপূর্ণ? কতটা গুরুত্বপূর্ণ, এটা একটু গুরুত্বপূর্ণ। তবে আমরা যেগুলো নিজেরা করেছি এর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে। আধুনিক প্রযুক্তি যেগুলো হয়েছে সেগুলো ত্রুটিবিহীন একদম। সেগুলোতে অনেক বেশি, মানে এরা সেফটি। আমাদের যতটুকু সম্ভব চেষ্টা করেছি। একটা ব্রিডিং সেটআপে যে ঘরে মা শূকরটা থাকবে সেই ঘরটা কেমন হওয়া উচিত এবং তার আকারটা কত হওয়া উচিত? আকার যে আমার এখানে যা আছে এটা সঠিক আকার নেই, একটু বড় আছে। হ্যাঁ, এখানে এটা তো 2 ফুট আছে, আর এখানে 1.5 ফুট হলে পরে, আর এদিকে 1.5 ফুট, 3 ফুট আর 2 ফুট, 5 ফুট এদিকে হওয়ার দরকার। আমার তুলনায় বড় আছে, তখন হিসাবটা ছিল না। তারপরে এখন করলে আমার মনে হয় আধুনিকভাবে করাটা উচিত। আধুনিক যে কেজগুলো কিনতে পাওয়া যায় ওগুলো অনেক সুন্দর। এটা কটা বাচ্চা দিয়েছে? এটা বাচ্চা দিয়েছিল, এই বাচ্চা ঠান্ডার জন্য চাপা পড়ে মারা গেছে। এই বাচ্চা দিয়েছিল 17টা। দ্বিতীয় দিনে 5টা বাচ্চা মেরে ফেলেছে। এখন হ্যাঁ, আমরা রাত্রে খেয়াল করা হয়েছিল না, মায়ের পেটের তলায় পড়ে মারা গেছে।
কেজ করা সত্ত্বেও মারা গেছে, ঠান্ডার জন্য মারা যাচ্ছে। এটা কিছু এইখানে মনে হয় এটা আছে 12টা, এটা দুটো বাচ্চা 14টা বাচ্চা দিয়েছিল, দুটো মারা গেছে। শীতের জন্য বাচ্চা কাটবেই, শীতের সময় বাচ্চা, এইটাই হচ্ছে সমস্যা। শীতকালে বাচ্চা তৈরি করাটা ডিফিকাল্ট ব্যাপার, মানে কঠিন ব্যাপার। কেন কঠিন? শীতে সবসময় ওরা মায়ের পেটের নিচে যায়, আর মা উঠে পড়লে ওরা পেটের নিচে শুয়ে থাকে, উঠতে চায় না, তখনই মা চাপা, মানে যদি বড় প্রজাতির হয় চাপা পড়ার ভয় বেশি। আমার এখানে সব ল্যান্ডেজ, ইয়াকশার বড় প্রজাতি, এরা চাপা দিয়ে মেরে ফেলার প্রবণতাটা বেশি এদের। আচ্ছা আচ্ছা। এটাই 12টা বাচ্চা আছে, 14টা বাচ্চা হয়েছিল, দুটো মারা গেছে। এটাই আছে 3 আর 3 6 7 8, এটা 8টা 9টা বাচ্চা আছে। এটার 11টা হয়েছিল, আচ্ছা, ঠান্ডার জন্য মারা গেছে। আর এটা হচ্ছে এটাতে 9টা আছে, 9টা। হ্যাঁ, বাচ্চা হয়েছিল 12-13টা, শীতের জন্য চাপা পড়ে। আর এটা হচ্ছে আজকে 3 দিন বয়স, 3 দিন বয়স। এটার বাচ্চা দিয়েছিল হচ্ছে 12টা, একটা মারা গেছে, এখন 11টা আছে। 11টা আছে। আর এই ঘরে বাচ্চা, এগুলো প্রেগনেন্ট আছে, এই দুটো প্রেগনেন্ট আছে। আর এটার বাচ্চা হচ্ছে এই ঘরে বাচ্চা দুটো বিক্রি হয়ে গেছে, 3 আর 3 6 7 8টা আছে, 9টা আছে এখানে, 9 আর 3 12টা ছিল এই ঘরে। আর এই দুটো নতুন আমার এই ল্যান্ডেসের বোর্ড রাখা হয়েছে, এটা সামনেই কদিন পরে এটাকে ইউজ করা হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর এই ঘরে বাচ্চাও বিক্রি হয়ে গেছে, 3 আর 3 6 7টা আছে, 5টা 12টা ছিল, 5টা বিক্রি করা হয়েছে। আর এটা সব বিক্রি হয়ে গেছে, একটা রয়েছে, এটা চলে যাবে কালকেই। এগুলো আগের দিন সব বিক্রি হয়ে গেছে। শীতকালে বাচ্চার কি কি যত্ন নিচ্ছেন এখন? শীতকালে বাচ্চার সবসময় ঘরের টেম্পারেচারটা মেনটেন করতে হবে, ঘরের চারপাশে যাতে ঠান্ডা হাওয়া না লাগে। ঠান্ডা হাওয়া লাগলে বাচ্চারা সবসময় গুটিয়ে থাকবে এবং মায়ের পেটের নিচে থাকবে, তার ফলে কি হয়, চাপা পড়াটা ভয় থাকে। ঘরের মধ্যে টেম্পারেচার করার জন্য আমি হিট লাইট ব্যবহার করেছি, বলতে 100 ওয়াটে বাল্ব নিয়েছি, কিন্তু আধুনিক প্রযুক্তিতে অনেক ভালো হিট লাইট আছে, ওগুলো ব্যবহার করতে পারেন, এগুলো আমার করার পরিকল্পনা রয়েছে। হ্যাঁ, শীতকালে ঘরের চারপাশে পর্দা দেওয়া আছে, এগুলো দিনের বেলায় তুলে ফেলি, রাত্রেবেলা এগুলো টানানো হয়, সন্ধ্যার দিকে টানিয়ে দেওয়া হয় যাতে সন্ধ্যার আগে, এবং সকাল 8টা 9টার দিকে খোলা হয়। যতক্ষণ ঠান্ডা থাকে ততক্ষণ ওগুলো ঘেরা থাকে, যাতে ঠান্ডায় বাচ্চার বাচ্চা তো প্রতিরোধ ক্ষমতা কম, আর আমাদের এই অঞ্চলে প্রচণ্ড ঠান্ডায় বাচ্চার নিউমোনিয়া হয়ে যাওয়ার প্রবণতা আছে, এবং ঠান্ডা লেগে কাশি হতে পারে। এবং সবচেয়ে বড় বিষয়, খুব ঠান্ডায় মায়ের পেটের নিচে চলে যায়। আর বড় প্রজাতির শূকর তো নিজের উপর কন্ট্রোল থাকে না, একবার শুয়ে পড়লে পরে তার পেটের নিচে চাপা পড়ে গেলে সেই বাচ্চা মারা যাবে। এইটা হচ্ছে একটা বড় সমস্যা বড় প্রজাতির শূকরের ক্ষেত্রে। আর কি কি রোগ হয় তাহলে শীতকালে? শীতকালে ঠান্ডা লেগে নিউমোনিয়া হওয়ার প্রবণতা থাকে, ভিতরে কফ এবং জ্বর, নিউমোনিয়া এবং গলা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, এই রোগগুলো হওয়ার প্রবণতা থাকে। আচ্ছা, তো একটা কথা বলবেন যে আপনি তো যেহেতু ব্রিডিং সেট আপ করছেন, বাচ্চা এখানে প্রোডাকশন করছেন, তারপরে এখান থেকে বিক্রিটা করে দিচ্ছেন, তো আপনার শূকরগুলো গড় এভারেজ বছরে কতগুলো বাচ্চা দিচ্ছে? গড় এভারেজ তো 11টা করেও এসে যায়, কখনো 10টা করে আমরা ধরে রাখি, 10টা করে বাচ্চা। একটা দুটো বেশি হয়, কম হয় না। হ্যাঁ, বছরে দুবার? হ্যাঁ, বছরে দুবারই হয়, যত উইনিংটা ঠিক টাইমে করা যায়, আর যদি ঠিকঠাক টাইমে হিটে আসে তাহলে বছরে দুবারই হবে। কখনো সময় সমস্যা হলে একটু দেরি হয়ে যায়, 14 মাস হয়ে যায়। তাহলে গড় এভারেজ যদি আমি 10টা করে দিই তাহলে বছরে 20টা বাচ্চা পাচ্ছি? হ্যাঁ, অবশ্যই। তাহলে এখন বর্তমানে বাচ্চার দাম আছে কেমন? বাচ্চার দাম আছে 3500 থেকে 4500 টাকা পর্যন্ত। এর মধ্যে আমি গড় এভারেজ 4000 ধরলাম, হ্যাঁ, তাহলে মোটামুটি 20টা বাচ্চার দাম 80,000 টাকা হচ্ছে। আর একটা শূকর খায় কয় টাকার? একটা শূকর খায় বলতে, একটা শূকর যখন বড় হয়ে যায় পার ডে 50 টাকার খাবার খাবে। মানে কি এটা আপনার ক্ষেত্রে? এটা যদি আমার তৈরি খাবার, আর যদি ম্যাশ খাওয়ানো যায়, আমার হিসাব করেছি, তাহলে 80 টাকা খরচ পড়ে যায়। তখন 80 টাকা খরচা পড়ে যাবে। আচ্ছা, আর যদি আপনি 50 টাকা খরচ হলে তাহলে বছরে কত টাকা হচ্ছে? 50টা প্রায়, আর অন্যান্য আনুষঙ্গিক দিয়ে প্রায় 20 থেকে 22,000 টাকা খরচ আছে মোটামুটি। ওর অন্যান্য ওষুধ দিয়ে, ঘর ডেমারেস্টেন্স দিয়ে সব মিলে 20 থেকে 22,000 টাকা খরচা আছে এটা মায়ের পিছনে। এর থেকে অনেক সময় বেশিও হয়, কম হবে না। আচ্ছা, আর ইনকামটা দেখা যাচ্ছে যে সেল হচ্ছে, বাচ্চা সেল হচ্ছে, যদি গড়ে 10টা করে হয় তাহলেই 80,000 হচ্ছে, না হলে পরে হবে না। তারপরেতে দেখা যাচ্ছে ডেমারেজ হচ্ছে, কখনো মায়ের এরপরে আনুষঙ্গিক ডেমারেজ আছে। কিরকম?
মা অসুস্থ হতে পারে, বাচ্চা কম দিতে পারে, অসুস্থ হয়ে বাচ্চা মারা যেতে পারে, পেটে বিভিন্ন রকম ডেমার্জ আছে। সেই ডেমার্জগুলো তো ঠিক হওয়ার জন্য কি দরকার? এর জন্য আপনি যখন শুরু প্রপার একটা করেছিলেন, ট্রিটমেন্ট সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে আপনি হবে। যখন ফার্মটা শুরু করেছিলেন তখন কি আপনি অটোমেটিক ভাবে শুরু করেন নাকি? না, আমার একটা প্রপার ট্রেনিং ছিল। আমি হরিণঘাটা ফার্ম থেকে ট্রেনিং নিয়েছিলাম। তখন হরিণঘাটা ফার্মের ট্রেনিং মানে সরকারি ছিল, এখন ওটা নেই। ট্রেনিং ছিল, ট্রেনিং আপনার অবশ্যই জরুরি। ট্রেনিং ছাড়া আপনি করতে গেলে পরে তখন আপনার বিভিন্ন রকম সমস্যা হবে। তখন আপনি না বুঝতে পেরে কি করবেন একটা চিন্তার মধ্যে পড়ে যাবেন। দেখা যাচ্ছে যে ট্রিটমেন্ট, বিনা ট্রিটমেন্টে আপনার পশু মারা গেল, তখন আপনার একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন। ঠিক আছে। তো জানুয়ারি মাসে যে ট্রেনিংটা ছিল 27, 28, 29, 30 এই তারিখে ট্রেনিংটা ছিল। তো এই ট্রেনিংয়ে তো আপনার সম্পূর্ণ সিট বুক হয়ে গেছে, যার জন্য আমরা এই সিটে আমরা নিতে পারছি না, আর কোনো চাষিকে নিতে পারছি না। তা ফেব্রুয়ারিতে আর একটা ট্রেনিং হবে, সেটা হচ্ছে 11, 12, 13, 14 ফেব্রুয়ারি হবে। আপনারা যারা ট্রেনিং করতে ইচ্ছুক, আপনারা এখন রেজিস্ট্রেশন চলছে। আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার আধার কার্ড পাঠাবেন, আপনার নাম, বাবার নাম, গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিনকোড এগুলো লিখে পাঠাবেন। সেরাপে আমি খাবার খাওয়াচ্ছি, খাবারটা নিজে তৈরি করছি। কিভাবে? আমার চালের গুঁড়ো যে খুদ আছে, এই খুদটাকে ডাস্ট করি, ভুট্টাটাকে ডাস্ট করা হয়, এই দুটোকে মিশিয়ে মিনারেল মিক্সচার আছে এগুলো দিয়ে, আর লবণ আছে, আর কিছু আর জিনিস আছে যেগুলোকে মিশিয়ে দিয়ে একবার খাবার দিচ্ছি, আর একবার মুরগির ছালটাকে সিদ্ধ করা হয় বয়েল করে, ওর সঙ্গে খুদ ভুট্টা মিশিয়ে, এইবার ওইটা একটা টাইমে খাওয়ানো হয়, এটা দুটো টাইমে খাওয়ানো হয়। দাদা, আমি দেখেছি অনেক ফার্ম ভিজিট করেছি, সেখানে দেখা যাচ্ছে অনেকেরই, অধিকাংশ লোকেরই দেখা যাচ্ছে 6টা, 7টা, 8টা, 9টা করে বাচ্চা হচ্ছে, তার ফার্মে যে মা শুকরগুলো সেখান থেকে হচ্ছে। আবার দেখা যাচ্ছে মৃত্যুর হারটা বেশি হচ্ছে, মরা বাচ্চা প্রসব করছে, তারপর বাচ্চা হওয়ার পরে বাঁচাতে পারছে না, চাপা পড়ার ব্যাপারটা থাকে, সেটা তো সাবধানতা, যে যত সাবধান থাকবে তার ফার্মে তত কম মারা যাবে। সেটা আপনার ফার্মে হতে পারে বা আরেকজনের ফার্মে হতে পারে, কিন্তু বিভিন্ন রোগের কারণে বা বিভিন্ন প্রবলেমের কারণে বাচ্চা মারা যাচ্ছে, মরা বাচ্চা জন্ম নিচ্ছে। তারপর হচ্ছে আপনার দেখা যাচ্ছে বাচ্চা প্রোডাকশনই হচ্ছে না। এমন একজন আছে, আমাকে একজন ফোন করেছিল যে 3টা বাচ্চা হচ্ছে, 4টা বাচ্চা হচ্ছে, এখন সে বলছিল যে মা শুকরটা বিক্রি করে দেবো না কি করে দেবো। কী সব, এইসব কী কারণে হয় এগুলো? অনেক আবার 6টাও হচ্ছে, 7টা হচ্ছে, কী কারণে? সবার প্রথমে ফার্ম স্টার্ট করার সময়, বাচ্চা রাখার সময় থেকে যখন বাচ্চা রাখা হবে মায়ের জন্য, তখন থেকে তার একটা নির্দিষ্ট বয়স আছে। তারপরেতে তার খাবার আছে, ফুড সাপ্লিমেন্ট আছে, এগুলোর দিকে ধ্যান দিতে হবে। তার শরীরের প্রোটিন, ফ্যাট এই সমস্ত কি পরিমাণ থাকলে পরে তার সমস্ত ভিতরে সিস্টেমটা ঠিক থাকবে। ফ্যাটের পরিমাণ বেশি হয়ে গেলে পরে বাচ্চার মধ্যে জরায়ুতে ফ্যাট জমে যেতে পারে, এইগুলো সমস্যা হতে পারে। এই সম্বন্ধে একটা বিশেষ ধারণা থাকা দরকার। এই ধারণাগুলো থাকলে পরে, জানা থাকলে পরে, সেইভাবে চললে পরে অবশ্যই বাচ্চা সঠিকভাবে হবে এবং বাচ্চা বেশি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তার আগে একটু বলুন যে শীতকালীন পরিচর্যা কী কী হওয়া উচিত? শীতকালীন পরিচর্যা, শীতকালে যদি গাভীন পশুর ক্ষেত্রে, মানে যারা বাচ্চা দেবে, এদের ক্ষেত্রে খুবই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত। কারণ শীতকালে বাচ্চা মরার পরিমাণ সবচেয়ে বেশি অন্যান্য সময়ের থেকে। শীতকালে টেম্পারেচার কম থাকার জন্য বাচ্চারা মায়ের পেটের নিচে সবসময় গায়ে কাছাকাছি থাকতে চায়, এর ফলে বড় প্রজাতির শুকরের বাচ্চা চাপা দেওয়ার পরিমাণটা বেশি এবং মরে যাওয়ার পরিমাণটা বেশি। আমার ফার্মে এই শীতকালেই একমাত্র বাচ্চা চাপা পড়ে মারা যায়। আর একটা টাইম, যে ঘরে ঠান্ডা বাতাস যাতে না লাগে, ঠান্ডা বাতাস হলে ভেতরের বাচ্চাগুলো এবং ঠান্ডা পরিবেশ, ঘরে জল জমে থাকলে পরেই বাচ্চা, ঘর ঠান্ডা হয়ে থাকবে। তার ফলে কী হবে, দেখুন বিকাল করে যদি স্নান করানো হয়, ঘর জমে থাকবে এবং ঘর ঠান্ডা হয়ে ওদের নিউমোনিয়া হয়ে যাওয়ার প্রবণতাটা থাকে, এবং ঠান্ডা, কাশি, নিউমোনিয়া এবং এই ঠান্ডাজনিত রোগগুলোর কারণে বাচ্চাগুলো ভেতরে খাওয়া বন্ধ করে দেবে এবং মারা যাবে। আচ্ছা, বলছি এই সেনানের ব্যাপারটা, শীতকালে কি যেসব বাচ্চা জন্ম নিয়েছে তাদের গায়ে কি জল দেওয়া যাবে? শীতকালে জল দেওয়াটা খুব সঠিক পরিমাণ, মানে যতক্ষণ ঘর ঠান্ডা থাকলে পরে 1 বেলা স্নান করানোই সবচেয়ে বেস্ট। 2 বেলা স্নান করা হয়, বিকালের দিকে সময় কম পাওয়া যায়, বেলা ছোট থাকার জন্য, ওই জন্য স্নান করলে আর ঘর শুকাতে চায় না। ঘর না শুকানোর জন্য ওরা সারা রাত ঠান্ডার মধ্যে কষ্ট পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস হচ্ছে, যদি বিচুলি ব্যবহার করতে পারেন, মানে যেটা অন্য সময় না করলেও চলে, কিন্তু শীতকালে কিছু বিচুলি, শুকনো জিনিস, নতুন বাচ্চা হলে এটা ব্যবহার করতে হবে, যাতে ঘরটা হিটটা থাকে। আচ্ছা, আমার যেখানে ফ্যারিং কেস আছে,
তাদের ক্ষেত্রে দেখা যায় আপনি সাইডে বিচলে রাখলেন, তাহলে বাচ্চাগুলো ওম পেলো বিচলের মধ্যে। কিন্তু দেখা যাচ্ছে যে যেখানে ফেরোন কেস নেই, মানে আপনার মতন খাঁচাটা নেই, দেখা যাচ্ছে বিচলে দিল, সেখানে বাচ্চাগুলো শুলো, সেখানে গিয়ে যদি আবার মাও যদি শুতে যায় তখন তো চাপাটা পড়বে। হ্যাঁ, চাপা পড়ার আছে, তার জন্য তো ফেয়ারিং না থাকলে সাইড দিয়ে লোহার যে এগুলো করে না রড লাগানো, হ্যাঁ, ওইগুলো করার দরকার। বাচ্চার একটা জরুরি জিনিস এইটা, মানে এইটা না হলে পরে বাচ্চা চাপা পড়ে মরার পর তাহলে পাহারা দিতে হবে, বসে থাকবেন কতক্ষণ, এইটা একটা তার জন্য অবশ্যই একটা আদর্শ ঘর তৈরি করতে হবে, ঘর তৈরি করতে মানে হবে, যেখানে মা শূকরটা থাকবে, যাতে বাচ্চা নাহলে চাপা না পড়ে। বাচ্চা চাপা পড়ে যাবে, ধৈর্য হারিয়ে ফেলবেন এবং রাত জেগে ধৈর্য হারিয়ে যাবে, এর প্রতি একটা অনীহা তৈরি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। শীতকালে এই সমস্যাটা বেশি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।